আকাশছোঁয়া প্রত্যাশার চাপ আর নানামুখী চ্যালেঞ্জ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ঘটনাবহুল এক মাস হয়ে গেল। সুপ্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর এক মাস কেটে গেছে। এই এক মাসের পর অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে এসেছে নানান চ্যালেঞ্জ। সামনের কর্মপরিকল্পনা বা কি, আর সেই সাথে আমরা জানতে চাইব সামনের ভবিষ্যতে যে চ্যালেঞ্জগুলো আছে সেই সব কিছু নিয়ে আজকে আমরা নিউজ আওয়ার এক্সট্রায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের বিষয় নির্ধারিত হয়েছে অন্তর্বর্তী সরকারের যত চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারের যত চ্যালেঞ্জ নিয়ে নিউজ আওয়ার এক্সট্রায় আমরা আলোচনা করব সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এবং ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন, এবং এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে। আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আল মাহমুদের একটা কবিতা দিয়ে যদি একটু শুরু করতে চাই, যে কতদূর এগুলো মানুষ, সেখান থেকে যদি জানতে চাই যে এই এক মাসে কতদূর এগুলো অন্তর্বর্তীকালীন সরকার, সেই প্রশ্নটি দিয়ে একটু শুরু করতে চাই। কেননা আমরা এর মধ্যে কিন্তু রাষ্ট্রনীতির সংস্কার নিয়ে নানা ধরনের কথা শুনে আসছি। রাষ্ট্রনীতির কি কি সংস্কার আপনাদের পরবর্তীতে টাইমলাইনে আছে? এই কমেন্ট আমি বলবো যে প্রত্যাশার পাহাড় সম প্রত্যাশা নিয়ে এটা আসছে মানুষের। আপনি একটু আগে বলছিলেন যে পারদের যে প্রত্যাশার পারদ 100-তে, তো সেই জায়গা থেকে যদি আমি বলি যে তাদের যে পরিমাণ তারা অ্যাচিভ করেছেন, আমি যদি সাংবাদিক হতাম এখন আমি 100-তে 100 দিতাম। এই জন্য যেইগুলো সমস্যাগুলোর থেকে এসছে, যেমন ধরেন পুলিশ ছিল না অনেক দিন, ঠিক আছে, তারপরে পুলিশকে ফিরিয়ে আনা। আপনি দেখেছেন পুলিশের অ্যাবসেন্সে স্টুডেন্টরা রাস্তায় নেমে ট্রাফিক ম্যানেজ করেছে। হ্যাঁ, একটা দেশের ট্রাফিক ম্যানেজমেন্টই যদি ঠিক না থাকে, দেশটার কিভাবে চলছে এটা নিয়ে কোশ্চেন থাকে। তো সেই জায়গা থেকে আপনি উত্তরণগুলো দেখেন কোথায় আমরা এসেছি। এখন পুলিশ তাদের ডিউটিতে ফিরেছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্ট্যাবল, তারপরে ফ্যাক্টরিগুলো মাঝে মধ্যে বন্ধ হয়েছিল, এখন 2-1টা ছাড়া বেশিরভাগই সমস্ত মেজরিটি ফ্যাক্টরি এখন ওপেন। তো আমরা বলতে পারি যে বাংলাদেশ, এবং সবচেয়ে বড় কথা, পুরো একটা মাসে বড় বড় জায়গায় রিফর্মের ছোঁয়া লেগেছে। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকে বলেন বা ব্যাংকিং সেক্টরে বলেন, বা আপনি এই যে বলপূর্বক গুম আপনি দেখেন, আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম যেটা হয়েছে যে একটা প্যানেল করা হয়েছে এটা ইনভেস্টিগেট করার জন্য। আমরা ইন্টারন্যাশনাল একটা কনভেনশনে আমরা সাইন করেছি, এক্সেশন হয়েছে আমাদের, এবং এর সাথে সাথে যেগুলো পরিবেশে কাজ হচ্ছে, জ্বালানিতে কাজ হচ্ছে, অন্যান্য ইলেকশন কমিশনাররা চলে গেলেন, সেখানে কাজ হবে। এবং অ্যাট দ্য সেম টাইম যেটা করা হচ্ছে, এবং যেটা মাননীয় প্রধান উপদেষ্টা করছেন, সবার সাথে কথা বলছেন। উনি পলিটিশিয়ানদের সাথে কথা বলছেন, উনি এডিটরদের সাথে কথা বলেছেন, উনি সিভিল সোসাইটি লিডারদের সাথে কথা বলেছেন, উনি বিজনেসম্যানদের সাথে কথা বলছেন। সবার সাথে কথা বলে উনি জানতে চাচ্ছেন আমাদের করণীয় কী, কতটুকু করলেই না, এই যে সবার সাথে যে সবাইকে সম্পৃক্ত করা, সবাইকে একটা বড় পরিবারের অন্তর্ভুক্ত করে জানা যে আমরা কতদূর করব, কোথায় যে আমাদের কত বড় রকমের রিফর্ম এখানে আনতে হবে। দেশটা তো সত্যিকার অর্থে যেইভাবে রেখে গেছে, এটা একটা স্বৈরাচার গভর্নমেন্ট, 15 বছরে কিছুই ছিল না, আপনার কোনো ইনস্টিটিউশন ছিল না। সেই জায়গার থেকে ইনস্টিটিউশনাল রিফর্মগুলো আমরা জানি কোথায় কোথায় করতে হবে। যেমন ধরেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে করতে হবে, জুডিশিয়ারিতে করতে হবে, পুলিশে করতে হবে, সিকিউরিটি ফোর্সের, পুলিশের তো পার্ট, সেই পুলিশে করতে হবে। প্রত্যেকটা জায়গায় রিফর্ম দরকার, ইলেকশনে করতে হবে। তো এই জায়গাগুলো অলরেডি কাজ হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। আশা করি সামনের দিনগুলোতে আপনারা আরো 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 ভালো কাজ দেখবেন। ওই ব্যাপারটাই ঠিক, প্রত্যাশার পারদ তো অনেক উঁচু। সেখান থেকে আসলে বিশেষ করে আমরা রাজনীতির সংস্কারটা জনগণ অনেক বেশি প্রত্যাশা করছে। আমরা যে রাজনীতি দেখে এসেছি, সামনে সেই রাজনীতি আসলে দেখতে চাই না। রাজনৈতিক দলগুলোকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, তাদের প্রত্যাশার কথা শুনেছেন, এবং তারা নানা ধরনের প্রস্তাবনা সেখানে দিয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা তারা বলেছে, এক সরকার 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেই কথা তারা বলেছে। এরকম নানান দাবি দাওয়া বা প্রত্যাশার কথা সেখান থেকে এসেছে। সেখান থেকে জানতে চাইব, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশার জায়গাগুলো পূরণ করার কতটুকু আসলে সময় আপনারা পাবেন?
না, এটা কতটুকু সময়ের চেয়েও বড় কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নিজেরাও এটা নিয়ে আলাপ করুক না, তাদেরও তো আলাপ করার দরকার আছে। তারা তো জনগণকে রিপ্রেজেন্ট করে, তারা জনগণের কাছে যাক। আসলে দেশের একটা স্যার যেটা বলেন, যে প্রফেসর ইউনূস যেটা বলেন, যে আমরা একটা মস্ত বড় সুযোগ পেয়েছি দেশটাকে মেরামত করার। এবং আপনি দেয়াল লিখনগুলোতে দেখবেন যে বেশিরভাগ স্টুডেন্ট বা যারা ছাত্র জনতা, যারা এই গণ অভ্যুত্থানে যোগ দিয়েছিল, তাদের মূল কথা কী ছিল? যে তারা রাষ্ট্রকে মেরামত করতে চায়। এই যে রাষ্ট্র মেরামতের জন্য যা যা লাগবে, যা যা করণীয়, সেগুলোর কথা তো পলিটিক্যাল পার্টিগুলোও তো বলা উচিত। এক দফা তো কথা হয়েছে, আর সামনে কি আরও হবে না? আরও অনেক কথা হবে। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো তারা এই কথাগুলো বলুক, সিভিল সোসাইটি এই কথাগুলো বলুক। আমরা এমন একটা সিস্টেমে যেতে চাই যেখানে আমার ভোট চুরি হবে না, আমার ডেমোক্রেটিক রাইটস এটা আপহেল থাকবে, আমার হিউম্যান রাইটস কেউ টাচ করবে না। এই যে এই জিনিসগুলো মানে এত 15 বছরে তো ছিল না। 15 বছরে একজনের হুইমের উপরে দেশ চলেছে, সেই জায়গায় আমরা যেতে চাই না। আমরা চাই যে এমন একটা পলিটিক্যাল বন্দোবস্ত, যেই পলিটিক্যাল সেটেলমেন্টে সবার ভয়েস রিফ্লেক্টেড হয়, সবার ভয়েস শোনা হয়। তো ওই জায়গাটা আসলে ইন্টারিম গভর্নমেন্টের তো অবশ্যই দায়িত্ব আছে, অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল পার্টিগুলোর দায়িত্ব আছে, যারা আন্দোলন করলো তাদেরও দায়িত্ব আছে, তারাও এইটা নিয়ে কথা বলুক। প্রত্যেকটা ক্যাম্পাসে বিতর্ক হোক, কি কি গভর্নমেন্ট চাই, কি ধরনের গভর্নমেন্ট চাই, কি ধরনের গভর্নমেন্ট আসলে বা পলিটিক্যাল সিস্টেম আসলে যেখানে পুরো বাংলাদেশের মানুষের ইচ্ছাটা রিফ্লেক্ট হবে। আমরা তো ছাত্র জনতার সরকারই বলে থাকছি, সেহেতু ছাত্রদের প্রত্যাশা সেখানে পূরণ হবে, জনগণের প্রত্যাশা সেখানে পূরণ হবে। সেই জনগণের প্রত্যাশার একটি বড় অংশ হচ্ছে নির্বাচন নিয়ে। সেই নির্বাচন ব্যবস্থার সংস্কার দরকার অনেক বেশি করে। আমরা সব সময় বলে থাকি যে আমাদের একটি চমৎকার নির্বাচন ব্যবস্থা নেই, বা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে এমন নির্বাচন ব্যবস্থা নেই। বলা হচ্ছে যে যুক্তিসঙ্গত সময়ে, দলগুলোও বলছে যে যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন দেওয়া হোক, এবং আপনারাও বলছেন যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হবে। এই যে যুক্তিসঙ্গত সময় বা যৌক্তিক সময়, এটা দিয়ে আসলে জনগণ কি বুঝবে? না, জনগণকে এইটাই আমরা বার্তাটা যেটা আমরা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রিফর্মগুলো পলিটিক্যাল পার্টি বা বাংলাদেশের সিভিল সোসাইটি বা পত্রিকাগুলো, বাংলাদেশের ভালো পলিটিক্যাল সায়েন্টিস্ট, ওনারা বলুক যে এই রিফর্ম করে যেতে হবে। এই রিফর্মগুলো করার উপরে আসলে নির্ভর করবে এই গভর্নমেন্ট কতদিন থাকবে। হ্যাঁ, যৌক্তিক শব্দটা এই জন্যই এসছে যে আপনি আমাকে বললেন যে আমি এই কাজগুলো করতে চাই, কিন্তু আপনি আমাকে বেঁধে দিলেন 2 মাস। আমি দেখলাম যে যেই কারেন্ট যেই ব্যুরোক্রেসি আমি নিয়ে কাজ করছি, সেই কাজ ওই ব্যুরোক্রেসি দিয়ে 2 মাসে কাজটা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আসলে কি অনেক সময় টাইম লাইন দেওয়াটাও কিন্তু মানে যাচ্ছে না, ইচ্ছা করলেও কিন্তু যাচ্ছে না। তো সেই জন্য স্যার কিন্তু সবাইকে বলছেন যে না আমরা কতদিন থাকবো আপনারাই বলেন, জনগণই বলুক। জনগণ যেটা বেঁধে, আমরা কেউ আসলে সবাই আমরা আমাদের যে কাজে ছিলাম, স্যার আমরা আনন্দের সাথে ছিলাম। আমরা এখানে এসেছি একটা বড় মহৎ দায়িত্ব নিতে, এবং দায়িত্ব কারা দিয়েছেন? ছাত্র জনতা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। তো ওনারা যদি বলেন যে না আগে বেশি দিন আমরা রাখতে চাই না, পলিটিক্যাল একটা খুব দ্রুত ইলেকশন হয়ে আমরা চলে যাব, বা এইটাই হচ্ছে মানে উপদেষ্টা পরিষদের অভিমত। বাট যেটা চাওয়া হচ্ছে যে সত্যিকার অর্থে সবাই যেটা চাচ্ছেন, রাষ্ট্রটা মেরামত হোক। এই রাষ্ট্রটা মেরামত এমনভাবে হোক যাতে আমি জানি না, মানে আমি অনেককে জিজ্ঞেস করি যাদের 20, 30, 35 বছর, তারা একটা ভোটও দিতে পারে নাই। আপনি যেন ভোটটা দিতে পারেন, আপনি যে গভর্নমেন্টকে আনতে চান সেটার জন্য হয়, বা আপনি বলতে পারেন যে না আমার গভর্নমেন্ট আসে নাই, বাট যে এসছে সে ফেয়ার ওয়েতে এসছে। এই যে এই জিনিসগুলো, মানে তাতে কি ট্রু রিপ্রেজেন্টেশন যাতে তৈরি হয়। একদম যে দায়িত্বের কথা বলছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার, আমরা যখন দেশে তিনি এলেন তখন তিনি বারবার বলছিলেন যে আপনারা যদি বলেন আমার কথা শুনবেন তাহলে আমি আপনাদের জন্য কাজ করব, আর যদি মনে করেন আমার দরকার নেই তাহলে আমি চলে যাব। আপনার মুখ থেকে ঠিক একই বার্তায় আসলে আমরা পাচ্ছি যে সত্যিকার অর্থেই তো জনগণের জন্য, আমরা মুক্তিযুদ্ধের পর থেকে আমরা বলি 53 বছর চলে গেছে, বা সংবিধানের পর থেকে যদি 50 বছর চলে গেছে, কিন্তু আমরা সংবিধানের সংশোধনের কথাও নানাভাবে শুনতে পাচ্ছি যে সেখানে আসলে সংবিধান এমনভাবে তৈরি করা হয়েছে যাতে স্বৈরশাসক সেখান থেকেই তৈরি হয়। সেই সংবিধানের সংশোধন নিয়ে কথা হচ্ছে, পুনর্লিখন নিয়ে কথা হচ্ছে, সেটা নিয়েও যদি একটু জানতে চাই, সেটা নিয়ে আপনারা কি চিন্তা করছেন? না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিবেট, এবং এই ডিবেটে বাংলাদেশের আপামর জনসাধারণ এটা যুক্ত হওয়া উচিত।
সেই স্টুডেন্টই হোক, সে একজন দিনমজুরি হোক বা শ্রমিক ট্রেড ইউনিয়ন লিডারই হোক, যেই আছেন, এইটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কি এই যেই কনস্টিটিউশন যেটা আছে সেটা নিয়ে কি আমরা এগোতে পারবো, নাকি এটা নতুন করে পুনর্লিখন করতে হবে? এই কথাগুলো পলিটিক্যাল পার্টিগুলোর থেকে আসুক, বা বাংলাদেশে যারা সিভিল সোসাইটি, কনস্টিটিউশনাল এক্সপার্ট আছেন, ভালো ভালো লয়ার আছেন, ভালো ভালো ল প্রফেসর আছেন, তারা সবাই মিলে, এবং স্টুডেন্টরা আসছেন, সবাই মিলে বুঝুক যে যেই কারেন্ট যেই কনস্টিটিউশন আছে সেটা দিয়ে কি আমরা এই অন্যায় অবিচারকে কি আমরা বন্ধ করতে পারছি কিনা, বা আমরা ভোট চুরিটাকে ঠেকাইতে পারতেছি কিনা, বা আমাদের ইনস্টিটিউশনগুলো যে পলিটিক্যাল পার্টিগুলো ক্যাপচার করে নেয় সেটা আমরা বন্ধ করতে পারছি কিনা। এই কোশ্চেনগুলো এই কারেন্ট কনস্টিটিউশন কি অ্যাড্রেস করে কিনা, বা এইটা কারেন্ট কনস্টিটিউশন দিয়ে এই কোশ্চেন মানে অ্যামেন্ডমেন্ট করে আমি ঠিক করতে পারবো কিনা, হ্যাঁ, নাকি আমাকে পুনর্লিখন করতে হবে। এই কথাগুলো ওনাদের মানে সিভিল সোসাইটি, পলিটিক্যাল পার্টিস, বাংলাদেশের যারাই কনস্টিটিউশন নিয়ে চিন্তিত হন বা তাদেরকে আপনারা স্বাগত জানাচ্ছেন। সবাই আসেন, কথা বলেন, ডিবেট হোক, পত্রিকাগুলো লেখা হোক, আপনার টিভিতে ডিবেট হোক, সবাই বলুক। আমরা উই আর মোস্ট ওয়েলকাম। আপনারা যেটা বলবেন, মানুষ যেটা বলবে সেটারই রিফ্লেকশন হবে। গুম, খুন, হত্যা, নির্যাতন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে জানতে চাচ্ছিলাম। ইতিমধ্যে আপনারা আন্তর্জাতিক গুম বিরোধী যে কনভেনশন সেখানে সই করেছেন, যেটি আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক, সেটি নিয়ে একটু জানতে চাইব। না, এটা যদি আপনি শর্ট টার্মে যদি বলেন যে হ্যাঁ আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও বেটার হোক, আমরাও মনে করি আরও বেটার হওয়া উচিত, কিন্তু আপনার দেখতে হবে যে এই যেই ল এনফোর্সিং এজেন্সিগুলোকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। ফলে যেটা হয়েছে যে জনগণের সাথে তাদের, আপনি দেখেছেন যে তারা যেভাবে মানুষজনকে গুলি করে মেরেছে, ছেলের চোখের রাবার বুলেট লেগেছে। তো এই জায়গার থেকে পুলিশের একটা বড়, যারা পুলিশের সিনিয়র অফিসার, তারা একটা দুর্বৃত্ত গোষ্ঠী হয়ে গেছিল, যারা একদম সিনিয়র টপ লেভেলে ছিলেন। তারা কথা বলতেন পলিটিক্যাল লিডারের মতো। পুলিশ একটা নিউট্রাল একটা ইনস্টিটিউশনের মতো অপারেট করার কথা, সেখানে তারা মনে হতো যে তারা আওয়ামী লীগের একজন লিডার কথা বলছেন। তো সেই জায়গার থেকে পুলিশকে, তারপরে দেখলেন যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না। 8 তারিখে গভর্নমেন্ট সোয়ারিং হওয়ার পরও বেশ কিছুদিন পুলিশ কিন্তু ডিউটিতে আসেনি। সেই জায়গার থেকে আমরা বলবো যে পুলিশ এখন তাদের স্ব পুলিশ থানাগুলোতে ফিরে এসছে। আপনারা পথেও দেখবেন যে এখন স্টুডেন্টরা নাই, ট্রাফিক পুলিশই পেট্রোল করছে বা তাদের ডিউটি করছে, এবং পুলিশ সব জায়গায় ফিরছে। আমাদের কনফিডেন্সে তারা একটু লো, আমি এটা অস্বীকার করি না, বাট তারা কিন্তু ইনক্রিজিংলি সমস্ত কাজে ফিরছে, কাজগুলো হচ্ছে। দেশের ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি আমি বলবো যে অগাস্ট মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের চেয়ে অনেক 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 বেটার। হ্যাঁ, এবং এটা আরও উত্তরণ হবে, এবং আমি আশা করি যে যেই ধরনের আপনি পুলিশ ফোর্স দেখতে চায় বাংলাদেশের মানুষ, সেটা নিয়েও সংস্কার হবে। পুলিশকে আর যাতে কখনো দুর্বৃত্তায়নের শিকার না হতে হয়, বা পুলিশকে যাতে জনগণের বিরুদ্ধে দাঁড় না হতে হয়, সেই জায়গাগুলো নিয়েও কাজ হবে। তারাও কিন্তু বলছে যে আমরা আসলে আমাদের সেই অতীতটাকে আসলে মুছে ফেলতে চাই, সেটা ভুলে যেতে চাই, এবং জনগণের পাশে থাকতে চাই, আশ্বস্ত করতে চাই, সেই কথাটাও বলছেন। একটু জানতে চাইবো যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি শান্তিতে নোবেল বিজয়ী, এবং আমরা জানি যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা আগের থেকে অনেক বেশি সহযোগিতা পাবো, আমাদের দ্বার অনেক বেশি বিস্তৃত হবে। সেখানে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন, সেখানে তার সফর নিয়ে নানা ধরনের গুঞ্জন হচ্ছে, কেননা বাইরের যখন একটা সফরের কথা আমরা শুনতাম এর আগে, তখন সফর সঙ্গীদের সংখ্যা নিয়ে নানা ধরনের সংবাদ আমরা পত্রপত্রিকায়, গণমাধ্যমের মাধ্যমে আসলে জেনেছি। এবার সফর সঙ্গীদের সংখ্যাটা অনেক কম, এবং সেখান থেকে একটু জানতে চাইবো যে কর্মসূচির বিষয়গুলো আমরা কি একটু জানতে পারবো কিনা। না, উনি ওইখানে ইউএনজেতে যাচ্ছেন, ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যাচ্ছেন। এটা একটা বড় প্ল্যাটফর্ম। এই বড় প্ল্যাটফর্মে যেখানে পৃথিবীর সব বড় বড় লিডাররা আসেন, প্রেসিডেন্টরা আসেন, প্রাইম মিনিস্টাররা আসেন, হ্যাঁ, হেড অফ দ্য গভর্নমেন্টরা আসেন, হেড অফ স্টেট আসেন। তো তাদের সামনে বাংলাদেশে যে অভাবনীয় যে
একটা রেভলিউশন হলো সেগুলো নিয়ে উনি বলবেন। বাংলাদেশের ছাত্রদের যে এটা তো বিশ্বের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা, যে বিরল যে ঘটনার কথা উনি বলবেন, তাদের স্বপ্নের কথা বলবেন এবং যে প্রত্যাশা যেটা তৈরি হয়েছে সেটা নিয়ে বলবেন। এবং উনি সবাইকে চাবেন যে সবাই যাতে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশকে নিয়ে আগে যে ধরনের একটা নেগেটিভ ইমেজ ছিল যে এটা একটা খুবই রান বাই একটা অলিগারদের দ্বারা পরিবেষ্টিত একটা গভর্নমেন্ট এটা রান করে, স্বৈরাচার ফ্যাসিবাদ একটা গভর্নমেন্ট এই দেশটাকে চালায়, সেই জায়গার থেকে যে কি উত্তরণটা হয়েছে সেটার কথা উনি বলবেন। তো বাংলাদেশের আমি মনে করি যে ইন্টারন্যাশনাল আমাদের যারা পার্টনার আছেন তারা খুব অধীর আগ্রহে আছেন স্যার ওইখানে যে কি ভাষণ দেন। তার ভাষণ আমার মনে হয় যে একটা যুগান্তকারী ভাষণ হবে এবং বাংলাদেশকে আবার পৃথিবীর বুকে ফিরিয়ে আনবে, যে বাংলাদেশ মিনস বিজনেস। একদম, আপনি যেমনটি বলছিলেন আমাদের এই অভ্যুত্থানের ইতিহাস আসলে এটা বিশ্বব্যাপী, আমাদের ইতিহাস হয়ে তো থাকবে, গোটা বিশ্ব আসলে এটিকে জেনেছে এবং নানাভাবে আমরা কিন্তু প্রতিবেশী দেশগুলোতেও দেখেছে যে কিভাবে ইন্সপায়ার্ড হয়েছে তারা তাদের অধিকার আদায়ের জন্য নানাভাবে তারা জানান দিচ্ছে যে, এবং সেখানে বাংলাদেশের নাম আমরা আমাদের পাকিস্তানের কথাও যখন আমরা বলতে যাই তখন তারাও যখন তাদের অধিকারের প্রশ্নে দাঁড়িয়েছে তারা বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিয়েছে, সেটিও নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বেশি আশা সঞ্চার করে। একটু জানতে চাইব যে আমাদের প্রধান উপদেষ্টার যে জাতিসংঘের যে সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি সাইড লাইন বৈঠক হবার কথা রয়েছে, সেটি ব্যাপারে এটা আমার মনে হয় যে ফরেন মিনিস্ট্রি এটা নিয়ে কথা বলছেন, ওনারা ফরেন মিনিস্ট্রি এটা ডিসাইড করবেন। হ্যাঁ, বিষয়গুলো যেটা হয় যে ইউএনজিএতে আমরা যে যাওয়ার 2-3 দিন আগে এগুলো সব ঠিক হয়, কেননা ওরাও তো ঠিক করছে কে কার সাথে কথা বলবে। তো এই জিনিসটা অনেক সময় দেখা যায় যে টাইমিংয়েরও একটা বিষয় আছে, এই জিনিসটা নিয়ে ওয়ার্কআউট করছে ফরেন মিনিস্ট্রি। আমার মনে হয় ফরেন মিনিস্ট্রির সাথে আপনার কথা বললে একটা ভালো আইডিয়া পাবেন, ভালো আইডিয়া আমরা পেতে পারবো। প্রতিবেশী রাষ্ট্রের কথাই যখন আসলে বললাম তখন সেখানে সম্পর্কের টানাপোড়েনের নানা গুঞ্জন আসলে নানাভাবে আমরা জানতে পারছি, বিশেষ করে আমরা সীমান্ত পরিস্থিতি নিয়ে নানা ধরনের উদ্যোগ নিতে দেখছি, কেননা আমরা ফেলানির মৃত্যু আর দেখতে চাই না, আমরা সেটি বারবার বলছিলাম। তিস্তা চুক্তির যে ন্যায্য হিস্সা পানির সেটিও আমরা আসলে পেতে চাই। এই বিষয়গুলো নিয়ে কি ধরনের কাজ আগানো হচ্ছে? না, এটা আপনি দেখেছেন উনি স্যার পিটিআই, এটা ইন্ডিয়ার একটা নিউজ এজেন্সি, তাকে একটা ইন্টারভিউ দিয়েছেন। উনি অনেক বড় ওনার যে ফরেন পলিসি নিয়ে ওনার যে চিন্তা ভাবনা সেটার একটা আউটলাইন দিয়েছেন। উনি সার্কের রিভাইভালটা চাচ্ছেন, উনি এটা পুনরুজ্জীবনের জন্য উনি কাজ করবেন। সার্কটা থাকলে হয় কি পুরো সাউথ এশিয়া একটা মাল্টিলেটারালিজম আসে, রেসপেক্টের জায়গা তৈরি হয়। আপনি ইন্ডিয়া হয়তো অনেক বড় দেশ, কিন্তু ইন্ডিয়া যাতে আশেপাশে সমস্ত দেশকে নিয়ে যেতে কাজ করতে পারে, এই রেসপেক্টের জায়গা আছে। ভুটান হয়তো খুবই ছোট, বাট ভুটানও সার্কের একজন মেম্বার। তো সবাই যাতে নিজেকে ইকুয়াল ভাবে, যে এই ইকুয়াল ভাবার মধ্যে যে একটা রেসপেক্টের জায়গা তৈরি হয়, স্যার খুব এটা নিয়ে বারবার বলছেন যে আমরা সার্কের পুনরুজ্জীবন চাই। সেটা একটা, আর ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া তো আমাদের নেইবার, ইন্ডিয়া কোনোদিন যাবে না। এটা আপনি তো নেইবার ইচ্ছা করলে তো চুজ করতে পারেন না, ইন্ডিয়া এখানে থাকবে। আমরা ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক চাই, বাট এটা কিসের ভিত্তিতে হবে? এটা ন্যায্যতা, সাম্যতা, সেগুলোর ভিত্তিতে হবে। হ্যাঁ, তুমি আমাকে রেসপেক্ট করবা, আমি তোমাকে রেসপেক্ট করবো, সেই মেসেজগুলোই দেওয়া হচ্ছে। এবং তিস্তার ওয়াটার আপনি দেখবেন যে অনেক অনেক বছর ধরে এটা এই আমরা লোয়ার রিপারিয়ান কান্ট্রি, মানে আমরা একদম ভাটির দিকে, তো আমাদের এই কাছে পানিটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের নর্দার্ন এরিয়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, মানে গ্রেটার রংপুর দিনাজপুরের যতগুলো ডিস্ট্রিক্ট পুরোটাই তিস্তার উপর নির্ভরশীল। তো এখন যদি আমি তিস্তার পানি যতটুকুই পাই, আমার তো একটা গ্যারান্টিড অ্যামাউন্ট অফ পানি আপনি দিবেন, হ্যাঁ, একটা ইন্টারন্যাশনাল চুক্তির অনুযায়ী। সেই কথাগুলোই বলা, এই কথাগুলোর মধ্যে তো আর নাই। এই কথাগুলো জনগণও এটা নিয়ে কিন্তু এখন অনেক বেশি সোচ্চার যে আমরা আন্তর্জাতিক আইনেই চাই, সেটি আমরা কম পেলেও সেটি যেন আমরা পাই। আমরা আন্তর্জাতিক আইনে এগুলো নিয়ে তো ওয়াটার শেয়ারিং নিয়ে পৃথিবীতে বহু দেশের মধ্যে, ইভেন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে আছে। তা আমাদের এটা তো কথা আগের সরকার বলে নাই, বিকজ তার তো লেজুর ভিত্তির একটা স্বভাব ছিল, তে সারা জীবন মানে ইন্ডিয়ার লেজুর ভিত্তি করেছে। তো আমরা চাই যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক হোক, হ্যাঁ, খুবই ন্যায্যতা এবং সাম্যতার ভিত্তিতে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলি।
বিগত সময়গুলোতে আমরা যেটি দেখে এসেছি যে সরকার বদল হলে সেই দলের যারা থাকে তাদেরকে লাইসেন্স দেওয়া হয়, যে জন্য আমরা চাইলেও গণমাধ্যম স্বাধীনভাবে সেভাবে কাজ করতে পারেনি। আমরা এখনও প্রত্যাশা করছি। আমি এর আগের অংশেও বলছিলাম যে আমরা 18 কোটি মানুষের অনেক বেশি প্রত্যাশার জায়গা। আমরা আসলে স্বাধীনভাবে কাজ করার জন্য কতটুকু পরিবেশ পাবো, কতটুকু নিশ্চয়তা আপনারা দিতে পারেন? আমার তো মনে হয় ফ্যান্টাস্টিক পরিবেশ অলরেডি পাচ্ছেন। আমাদের তরফ থেকে বারবার আমরা বলছি যে আমরা গণমাধ্যমের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচের ক্ষেত্রে আমরা দিস আর নন নেগোশিয়েবল। আমরা বলছি এই ব্যাপারে কোনো ধরনের কোনো ইফস অ্যান্ড বাটস থাকবে না, আপনারা এনজয় করবেন। এবং এটার জন্য আমরা বারবার বলছি যে আপনারা ভালো জার্নালিজম করেন। আমাদের স্যার যেটা বলেছেন এডিটরদেরকে যে আমাদের দোষ ত্রুটি থাকে, আমাদের দোষ ত্রুটি নিয়েও লেখেন। আপনি যদি আমার দোষ ত্রুটি নিয়ে না লেখেন আমি জানবো কিভাবে? অনেক ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমি ঠিক আছি, তা আপনি তো ধরিয়ে দিবেন যে না আপনি ঠিক নাই। তো এই জিনিসগুলো তো সত্যিকার অর্থে আপনারা জোরে সোরে বলবেন। গত 15 বছরে আপনারা করতে পারেন নাই বিকজ তারা যেই ধরনের একটা ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে, ওই ফ্যাসিবাদীর মূল হচ্ছে যে মানুষের কথা স্বাধীনতা থাকবে না বা সংবাদপত্রের কোনো স্বাধীনতা থাকবে না, যাতে পাওয়ারফুল পিপলকে তারা এক ধরনের অ্যাকাউন্টেবল করে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমরা এই 1 মাসে আপনি কি কোনো শুনেছেন যে আমরা এই পত্রিকাকে বলেছি এই না এইটা ঠিক হয়নি বা ওইটা ঠিক হয়নি বা কেউ প্রেসারে 5 আগস্টের পর যে বিষয়টি আসলে এটা হবে না। বা আমরা বলতে পারি আমরা ফ্রিডম অফ প্রেসের ক্ষেত্রে আপনি ফুল ফ্রিডম, কোনো ধরনের কোনো যেটি বলছিলাম যে 5 আগস্টের পর আসলে আমরা মামলার একটা হিড়িক দেখেছি, বিশেষ করে সাংবাদিকদের বিরুদ্ধে যখন হত্যা মামলা করা হয় সেটি নিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে এই সঙ্গে যারা জড়িত আছে তাদের মধ্যে নানা ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল যে সাংবাদিকদের তারা যদি অন্যায় করে থাকে তার বিচার হোক, কিন্তু হত্যা মামলা কেন? সেটা নিয়ে কি বলতে চাইবেন? এটা নিয়ে আমার মনে হয় আপনি দেখেছেন যে ল মিনিস্টার, ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার আসিফ নজরুল বারবার বলেছেন। আমি এখানে তেমন কিছু অ্যাড করার আমার নাই। তারপরে আমি যেটা বলতে পারি যে আমরা প্রথম কথা হচ্ছে এই কেসগুলো সত্যিকার অর্থে তো জনগণ করেছে। হ্যাঁ, আমরা এই গভর্নমেন্টের তরফ থেকে তো কোনো কেস করা হয়নি। হয়েছে কি, আমরা একটা জিনিস বারবার বলা হচ্ছে যে আপনার এই পুরো কেসগুলো যাতে ফেয়ার ট্রায়াল হয়, ফেয়ার ইনভেস্টিগেশন হয় এবং এই কেসগুলো করে যেন কোনো হ্যারাসমেন্টের শিকার কেউ না হন সেগুলোর দিকে লক্ষ্য রাখে। এবং অলরেডি এটা নিয়ে কথাবার্তা ওনারা উপদেষ্টা পরিষদও এগুলো নিয়ে কথাবার্তা বলছেন, যাতে কোনো ধরনের কেউ মনে না করে যে তাকে আনফেয়ারলি ট্রিটেড করা হচ্ছে, আনফেয়ারলি টার্গেটেড করা হচ্ছে। তো সেটা নিয়ে কাজ হচ্ছে। একটু রাজনৈতিক প্রসঙ্গে আবারও যদি একটু ফিরে আসতে চাই, উগ্রবাদী রাজনৈতিক সংগঠন নিয়ে সুশীল সমাজের মধ্যে একটা ভয় কাজ করছে। ভয়টা এরকম যে আমাদের সংস্কৃতির যে চর্চা সেটি বন্ধ হয়ে যাবে কিনা, ইসলামিক শাসন কায়েমের নামে আমাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হবে কিনা, সংবিধানের যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেখানে ইসলামিক শাসনের কথা বা সেটি কায়েম করার কথা বলা হচ্ছে, সেটি নিয়ে আপনি কি বলতে চাইবেন? এটা পুরো পলিটিক্যাল পার্টিগুলো আপনি তো দেখেছেন। আর সত্যিকার অর্থে হয় কি, যখন কোনো রেভলিউশন হয় তখন খুব ছোট ছোট পার্টিও মনে হয় যে অনেক বড় বড় বেশি বেশি কথা বলে, ঠিক আছে। বা উগ্রবাদীর যে উত্থান, আমি বলবো যে এই ব্যাপারে গভর্নমেন্ট খুবই সজাগ আছেন, তাদের এটা খুবই দৃষ্টিতে আছে। বাংলাদেশে উগ্রবাদীর কোনো স্থায়ী হবে না, এটা আমি বলে দিতে পারি। হ্যাঁ, বাংলাদেশে নিয়মতান্ত্রিক পার্টি করতে পারবেন সবাই। সেটা যদি কেউ যদি ধর্মভিত্তিক পার্টি হয়, এটা পুরো জিনিসটাই কনস্টিটিউশনাল রিফর্মে আসবে। কে পার্টি করতে পারবেন কি পারবেন না, এটা যদি মনে করে কেউ যদি বলে ফেলে যে না আমি এদেরকে পার্টি দেবো, তাহলে এই যে কনস্টিটিউশনাল যে রিফর্ম বা যেই আলোচনা সেগুলোতেই আসুক, পলিটিক্যাল পার্টিগুলোই এগুলো বলুক। বাট উগ্রবাদিতার কোনো এক্সট্রিমিজমের কোনো জায়গা নাই, জায়গা হবে না। একেবারে শেষের দিকে চলে এসেছে, সেখান থেকে জানতে চাইবো যে সংস্কারের মধ্যে আসলে নানান সংস্কারের কথা আমরা বলছি, সংবিধানের কথা বলছি, রাজনীতির কথা বলছি, রাষ্ট্রের কথা বলছি, কাজ তো অনেক, সময়টা আমরা খুব অল্প পেয়েছি, এখন পর্যন্ত মাত্র 1 মাস সম্পন্ন হয়েছে। সংস্কারের কি কোনো রোডম্যাপ হচ্ছে? রোডম্যাপ এটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে।
পলিটিক্যাল পার্টিদের সাথে আলোচনার একটা বড় উদ্দেশ্য ছিল এই রোড ম্যাপ, এবং এই এডিটরদের সাথেও এই নিয়ে আলাপ হচ্ছে, আরও সামনে আরও অনেক আলাপ হবে। এই আলাপগুলো নিয়ে অনেকগুলো কাজগুলো হচ্ছে। আর একটা হচ্ছে যে আমরাও দেখছি যে ব্যুরোক্রেসিতে আমরা কতদূর কাজগুলো কত দ্রুত করতে পারি। তো রোড ম্যাপ আসলে সবগুলো নিয়েই আমার মনে হয় পথরেখা সামনে দেখবেন, বা এটা নিয়ে যে টাইম লাইন সেটা হবে। আর টাইম লাইন না হলেও যেটা হবে যে আপনারা স্পষ্ট দেখতে পারবেন কোথা থেকে কি হচ্ছে, কেন হচ্ছে, কোন দিকে আমরা যাচ্ছি। মূল উদ্দেশ্যটা হচ্ছে রাষ্ট্রকে মেরামত করা, ডিপ রিফর্ম করা, কি কি ইনস্টিটিউশন একদম যেগুলো খুবই ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন সেই জায়গাগুলোয় হাত দেওয়া, যাতে বাংলাদেশের মানুষের সিভিল লিবার্টিস কেউ এসে না কেড়ে নিতে পারে। তার জন্য হিউম্যান রাইটস সবসময় আপফেল্ড হয়। সে বাংলাদেশের মানুষের যেটা মৌলিক অধিকার সেগুলো যেন আপফেল্ড থাকে, সেটাই। এইটার আগে এই যেই জিনিসগুলো ছিল না, আপনি মৌলিক অধিকার অনেক জায়গায় ছিল না, সেই জায়গাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ছিল না। আপনি ফ্রিডম অফ স্পিচ ছিল না, আপনাকে টার্গেট করা হতো আপনি যদি অপোজিশনের মেম্বার হতেন। তো সেই জায়গায় আমরা চাই যে একটা নিয়মতান্ত্রিক পরিবেশ, নিয়মতান্ত্রিক পলিটিক্যাল কালচার খুব ভালোভাবে পোক্তভাবে উঠুক। আমি শুরুতে বলছিলাম যে নানান চ্যালেঞ্জ এই সরকারের সামনে আছে। আপনারা অনেকগুলো কাজ একসাথে শুরু করে দিয়েছেন, নানা ধরনের সংকট আমাদের সামনে। সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে আপনারা সামনে এগিয়ে যাবেন, আমরা সেই প্রত্যাশা করি। জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন কিনা? না, জনগণই তো আমাদেরকে ক্ষমতায় এনেছেন, ঠিক না? ছাত্র জনতার অভ্যুত্থানের ফসলই হচ্ছে এই গভর্নমেন্ট। তো জনগণ আমাদের সাথে থাকবেন, আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, আমাদেরকে সামনে আরও দিক নির্দেশনা দিবেন, কোথায় আমরা যাব, কত দূর আমরা কাজ করব। জনগণই আমাদেরকে বলবেন, জনগণের সাথে আছি। জনগণ যাতে সবসময় ফিল করে যে এটা তাদেরই গভর্নমেন্ট, এটাই তো পাওয়া, এটাই চাওয়া। সেখানে ছোট্ট একটা বিষয় আসলে উল্লেখ না করলে নয়, সেটি হচ্ছে যে যখন 5 আগস্টের আগের পরিস্থিতি ছিল, জনগণের নাভিশ্বাসের একটি জায়গা ছিল দ্রব্যমূল্য নিয়ে। আমরা গ্যাসের দাম বৃদ্ধি, তারপরে বিদ্যুতের দাম বৃদ্ধি, এই বিষয়গুলো নিয়ে একটা নাভিশ্বাসের জায়গা ছিল। এবং 5 আগস্টের পর সবার মধ্যে আসলে ওই বিশ্বাসটুকু চলে আসলো, নিশ্চয়ই এখন সব কিছুর দাম কমে যাবে। কিন্তু 1 মাস হয়ে গেছে, কিন্তু আমরা বাজারের যে পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনার যে জায়গাটুকু, সেটিতে খুব বেশি আসলে কোনো কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সেটি নিয়ে যদি ছোট করে একটু এগুলো অনেক কিছু স্ট্রাকচারাল সমস্যা। আপনি জানেন যে ওই গভর্নমেন্টের মানে সময় একটা ছিল যে 6-9 একটা ইয়ে ছিল, ইন্টারেস্ট রেট ওরা ফিক্স করে দিয়েছিল। এটা কতটা যে ভয়াবহ একটা ইম্প্যাক্ট করেছে। এটার ফলে যেটা হয়েছে যে আমাদের ইনফ্লেশনটা এন্ট্রেঞ্চ হয়ে গেছে, একদম দাঁড়িয়ে গেছে। ওরা বলতো যে 10% ইনফ্লেশন, কিন্তু আপনি যদি এক্সপার্টদের সাথে কথা বলেন তারা বলবে যে না, ইনফ্লেশন তো 20-30%। তো আমরা রিয়েলি এই গভর্নমেন্ট চেষ্টা করছে ইনফ্লেশনটাকে কমিয়ে আনার জন্য। বাংলাদেশ ব্যাংক নতুন গভর্নর এসছেন, নতুন গভর্নর এসে সিরিজ অফ মেজার নিয়েছেন, এবং সেই মেজারের আলোকে আপনি দেখবেন যে কিছু কিছু জায়গায় কাজ মানে কমে আসা শুরু করেছে আমাদের ধারণা, এবং ইনফ্লেশনটা কমবে। সামনে ইনফ্লেশন কমবে, মানি সাপ্লাইটি স্ট্যাবল হবে, এবং ইকোনমির যেই দৈন্যদশা ওনারা রেখে গেছেন, যেই ধরনের ভঙ্গুর অবস্থা রেখে গেছেন, সেই জায়গার থেকে আমরা কামব্যাক করব। তো সেই জায়গায় কামব্যাক করার সাথে সাথে দেখবেন যে মার্কেট প্রাইস এগুলো একটা ভালো অবস্থানে যাবে। আমরা আগস্টের মূল্যস্ফীতির একটি সংবাদ বলতে পারি যে 10.49% সেটি কমে গেছে। এটা তো আগের মাসে বেশি ছিল, আমার মনে হয় আগের মাসে আরো বেশি ছিল। একেবারে শেষ অংশে এসেছে। আমাদের অনেকগুলো সংকটের মধ্যে একটি সংকট আসলে বাদ দেবার সুযোগ নেই, সেটি হচ্ছে যে রোহিঙ্গা অনুপ্রবেশ। আমাদের প্রতিবেশী আরো একটি দেশ মিয়ানমার, তাদের অভ্যন্তরীণ যখনই কোনো সংকট তৈরি হয়, বিশেষ করে এখন তাদের মধ্যে যে সমস্যা তৈরি হচ্ছে, আমরা বিভিন্নভাবে জানতে পারছি, গণমাধ্যমের বরাত দিয়ে নানাভাবে জানতে পারছি যে প্রতিদিনই শত শত রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটছে। এই যে সীমান্ত নিরাপত্তা, এটি নিয়ে আসলে বিশেষভাবে কি ভাবছেন আপনারা? এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছেন, যা ওইটার এই পুরো বিষয়টা নিয়ে যারা যারা এজেন্সি জড়িত, আপনি জানেন এটা ত্রাণ মন্ত্রণালয় এটার সাথে জড়িত, ত্রাণ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এরা জড়িত, তারপরে ওইখানে বিজিবি জড়িত, সবাই এটা নিয়ে কাজ করছেন। সব সীমান্তে আমাদের
যাতে এই অনুপ্রবেশ যেতে মানে এই রোহিঙ্গাদের দিকে কি পরিমাণ দৃষ্টি দেওয়া যায়, হ্যাঁ, এমন কোনো সিচুয়েশন তৈরি যাতে না হয় যেটার জন্য মানে একটা বড় হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হলো, সেগুলোর দিকে লক্ষ্য করা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। এটা নিউজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, নিউজ আওয়ার এক্সট্রার আজকের আয়োজনে এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকুন।